আমি প্রথমে ওনাকে বলেছিলাম, দেখুন আমার কিন্তু কোথাও এরকম কাজের অভিজ্ঞতা নেই। উনি বললেন, দেখো, নরম মাটি হলে সেটাকে নিজের মতো গড়ে নেওয়া যায়। আমি কথা বলে বুঝি, তুমি নরম মাটি, তোমাকে আমি ঠিক আমার মতো গড়ে নেবো। যেমন যেদিন উনি অসুস্থ হলেন, আমি হাসপাতালে নিয়ে গেলাম আমরা, সেই দিন রাত্রে আমি কিছুতেই ঘুমাতে পারিনি। বারবার সেই ওনার পুরনো কথা, ওনার নানা রকম ঘটনা এইসব মাথার মধ্যে ঘুরতে থাকছিল। এত বহুমুখী, মানে ভার্সেটাইল মানুষ আমি খুব কম দেখেছি। ওনার মধ্যে অনেক রকম গুণ ছিল, আর ওনার পরিচিতিও ছিল প্রচুর। কাজে উনি আর ক্লাবটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, মোহনবাগান ক্লাবকে। যদি আমাকে দেখতো যে আমি একটু চুপচাপ আছি, চিন্তা করছি, আমায় বলতো, চুপ করে আছিস কেন, ওকে চিন্তা করছিস, বল আমায় কী হয়েছে, আমি দেখেছি, আমি টুটু বস, সব সমস্যার সমাধান করে দেবো। আমি বছর 3-4 আগের থেকে ওনাকে বলে আসছিলাম যে এবার আমায় ছুটি দিন। বললো, না, তোর ছুটি নেই, যেদিন আমি নিজে ছুটি নেব এই পৃথিবী থেকে সেই দিন তোর ছুটি। এই নট আউটের পাশে আরো অনেক অঙ্ক বসতে পারত, হয়তো 80 নট আউট, 81 নট আউট। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। দর্শক বন্ধুরা নমস্কার, আমি সব্যসাচী। এক্সট্রা টাইম বাংলার এই বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত। আমার পেছনে রয়েছে টুটু বসুর একটি ছবিটা আপনারা সকলেই দেখেছেন। ছবিটার মধ্যে একটা সংখ্যা লেখা আছে, 78 নট আউট। এই 78 নট আউট হয়তো সংখ্যাটা বাড়তে পারত, ওটা 80 নট আউট হতে পারত, 82 নট আউট হতে পারত, কিন্তু কালের নিয়মে সবাইকে থামতে হয়। টুটু বসুও থেমেছেন। টুটু বসুর শরীরটা থেমেছে, তার ভাবনা চিন্তা, তার মনন, তার কাজ, তার পরিচিতি, তার লেগাসি থামেনি। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। টুটু বসুর দীর্ঘ 37 বছর ধরে টুটু বসুর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে লেপ্টে থাকা আত্মসহায়ক। সুব্রতবাবু, এক্সট্রা টাইম বাংলায় আপনাকে স্বাগত। সবার আগে আমার যেটা জানতে ইচ্ছে করছে, এবার আপনি কি করবেন? আপনাকে কে অ্যাসাইনমেন্ট দেবে? আপনাকে রোজ কে বলবে এই কাজটা করুন, ওই কাজটা করুন? দেখুন, আমার মানে যথেষ্টই বয়স হয়েছে। এই যে বললেন, আমি 37 বছর ধরে ওনার কাছে ছিলাম। এবার আমি এর আগেও আমি বছর 3-4 আগের থেকে ওনাকে বলে আসছিলাম যে এবার আমায় ছুটি দিন। অনেক দিন তো হলো আপনার সঙ্গে, আর আপনার সঙ্গে তো আমরা সবসময় থাকতাম, তো আমারও তো একটা নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, তো সেই জন্য এবার আমায় ছুটি দিন, আমি আমার মতো সময় কাটাই। বললো, না, তোর ছুটি নেই, যেদিন আমি নিজে ছুটি নেব এই পৃথিবী থেকে সেই দিন তোর ছুটি। তো উনি তো চলে গেলেন। তো এইবার ভাবছি যে আমার ছুটি, আমি জানি না কারণ ওনার ছেলেরা আছে, ওনার নাতি আছে, তারা আমাকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। এটা এখনও ওদের আমি বলতে পারিনি, আমি বলবো। তারপরে আমি জানি না আমি মানে ছুটি নিতে পারবো কি না পারবো, আমি কথা বলবো। আর একটা জিনিস আপনারা খেয়াল করলেন, সুব্রতবাবু যে কথাগুলো বলছিলেন, আমার কোথাও কি যেন মনে হচ্ছিল সুব্রতবাবু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আর একটু হলেই হয়তো তার আবেগের বিস্ফোরণ ঘটবে। সুব্রতবাবু, একটা কথা বলুন, আজকালকার যুগে 37 বছর ধরে একটা লোকের সঙ্গে থাকা, মানে এটা তো মানে বিশাল অধ্যাবসায়ের ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যে এত বছর ধরে ওনার কাছে ছিলাম, এটার কারণ একটা হচ্ছে যে আমার সঙ্গে ওনার প্রথম দিন থেকেই কর্মচারী আর মালিক এরকম রিলেশন ছিল না। উনি সবসময় পছন্দ করতেন অফিসের লোকজন ওনার যে ওনাকে দাদা বলে সম্বোধন করুক। স্যার বললে উনি সেটা ওনার ভালো লাগতো না। উনি স্পষ্টই বলতেন, তোরা আমাকে স্যার বলবি না, দাদা বলবি। এই যে কথাটা বলতেন, এটা শুধু কথার কথা নয়, উনি প্রত্যেকটি কর্মচারীর সঙ্গে আমার সঙ্গে দাদা ভাইয়ের রিলেশনই ছিল। মানে আমার কোনো ব্যক্তিগত সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, যদি আমাকে দেখতো যে আমি একটু চুপচাপ আছি, চিন্তা করছি, আমায় বলতো, চুপ করে আছিস কেন, ওকে চিন্তা করছিস, বল আমায় কী হয়েছে, আমি দেখেছি, আমি টুটু বস, সব সমস্যার সমাধান করে দেবো। এই যে ব্যাপারটা, এইটা ছেড়ে আমি বেরিয়ে আসতে পারিনি।
দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে রয়ে গেছি। প্র্যাকটিক্যালি উনিও আমায় ছেড়ে যেতে দেননি। এই যে কথা বললাম, ছুটি চেয়েছিলাম, উনি বললেন যে ওনার ছুটি হলে, পৃথিবী থেকে ওনার ছুটি হলে তবেই আমার ছুটি। তো এইভাবেই মানে বছরের পর বছর কেটে গেছে, ওনার ভালোবাসায়, ওনার স্নেহে কেটে গেছে এতগুলো বছর। আচ্ছা, বড্ড জানতে ইচ্ছা করছে শুরুটা কিভাবে হয়েছিল, মানে আপনি টুটু বসুর সান্নিধ্যে কিভাবে এলেন এবং তারপরে কিভাবে এই আত্মসহায়কের কাজটি পেলেন, এবং তারপর তো বাকিটা ইতিহাস, কিন্তু শুরুটা অনেকেই জানে না, তাদের জন্য যদি বলেন। শুরুটা হয়েছিল, ওনার এক বন্ধু আছে রঞ্জন ভট্টাচার্য, দিল্লিতে থাকে, উনি আমার আত্মীয় হন। তো টুটুবাবু চাইছিলেন একজন বিশ্বস্ত ছেলে ওনার এই আত্মসহায়ক করার জন্য। তো এই কথায় কথায় দিল্লিতে ওরা বাড়িতে গিয়ে থাকতেন মাঝে মাঝে, রঞ্জনদার বাড়িতে বলেছিল। তখন রঞ্জনদা বলেছিল আমার কাছে ভালো ছেলে আছে, আমি তোর কাছে পাঠিয়ে দেবো, তুই দেখে নিস। তারপরে রঞ্জনদা আমায় ফোন করে বলেছিল এনার বাড়ির অ্যাড্রেস, তখন উনি হাঙ্গারপুর স্ট্রিটে থাকতেন, হাঙ্গারপুর স্ট্রিটের অ্যাড্রেস দিয়েছিলেন। আমি একদিন গেলাম ওনাকে দেখা করার জন্য। তো উনি ভেতরে বসতে বললেন, একটু পরে তৈরি হয়ে বেরিয়ে এলেন, এসে বললেন চলো। উনি একটা ব্যবসায়িক কাজে রাঁচি যাচ্ছিলেন, এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবেন। আমার চলো আমার সঙ্গে, দিয়ে উনি নামলেন, ওনার গাড়িতে আমায় তুললেন, তুলে এই ওনার হাঙ্গারপুর স্ট্রিটের বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমার সঙ্গে উনি কথোপকথন চালিয়ে গেলেন, বা ওনার যা জানার জেনে নিলেন। আমি প্রথমে ওনাকে বলেছিলাম দেখুন আমার কিন্তু কোথাও এরকম কাজের অভিজ্ঞতা নেই। উনি বললেন দেখো, নরম মাটি হলে সেটাকে নিজের মতো গড়ে নেওয়া যায়। আমি কথা বলে বুঝি তুমি নরম মাটি, তোমাকে আমি ঠিক আমার মতো গড়ে নেবো, এ চিন্তা করো না। ঠিক আছে, আমি রাঁচির থেকে ফিরে আসছি দুদিন পরে, তুমি তখন এসে দেখা করো। আমি দুদিন পরে এসেছিলাম, এবং তখন আমি অ্যাকচুয়ালি আমার পৈতৃক বাড়ি হচ্ছে শান্তিপুরে, সেখানেই থাকতাম। সেখান থেকে চলে এসেছিলাম। এসে প্রথম কথাটাই জিজ্ঞেস করলেন যে তুমি ওখানে থেকে এসছো, তো কাজ তো এখানে করবে, থাকবে কোথায়? যাই হোক, সে থাকার ব্যবস্থায় উনি করে দিয়েছিলেন। সেই থেকেই শুরু। হ্যাঁ, দর্শক বন্ধুরা, সুব্রতবাবু বললেন একটি বিশেষ ঠিকানার কথা, কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়ি। আজকালকার ভারতীয় ফুটবল দলবদল সম্পর্কে যারা অবগত নয়, যারা দলবদলে বাজার গরম করা খবর সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, হাঙ্গারফোর্ড স্ট্রিটের সেই বাড়িটা হচ্ছে দলবদলের অন্যতম পীঠস্থান। একটা গল্প বলুন না। হ্যাঁ, একদমই তাই। দলবদলের উন্মাদনা তখন, সেই সময়কার মানে যারা দেখেছে, যারা জানে তারা জানে। ওনার বাড়িতে একটা বড় হলঘর ছিল, মানে ওই ফ্ল্যাটে যেখানে থাকতেন। সেখানে অ্যাকচুয়ালি কোনো পার্টি হলে, ওনার তো বিভিন্ন জনের সঙ্গে নানা রকম ব্যবসায়িক সম্পর্ক ছিল, তো কোনো পার্টি থাকলে ওই ঘরেই হতো। এই দল বদলের সময় উনি ওটাকে মানে প্লেয়ার রেখে দেওয়ার ঘর বানিয়েছিলেন। কারণ অন্য কোথাও থেকে প্লেয়ার তুলে এনে ওখানে রাখতেন, তার যাবতীয় দায়িত্ব সই করিয়ে তারপর ছাড়া হতো। তো এরকম বহু প্লেয়ারকে আমি দেখেছি ওখানে, এই সত্যজিৎ চ্যাটার্জি, এরকম বহু প্লেয়ার, মনোরঞ্জন ভট্টাচার্য, বহু প্লেয়ারকে উনি এনেছিলেন। কৃষ্ণামুদের ঘটনাটা বলুন, সেটা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। হ্যাঁ, কিষাণু বিকাশকে যেদিন উনি তুলে আনলেন হাঙ্গারপুর স্ট্রিটের বাড়িতে, তারপরেই উনি খবর পেলেন যে প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক খবরটা পেয়েছে যে টুটুর বাড়িতে ধরে ওদের নিয়ে এসছে, তো তারা রওনা হয়েছে এসে বিক্ষোভ দেখাবে। এই খবরটা টুটুর কানে পৌঁছয়। সঙ্গে সঙ্গে উনি নিজের গাড়ি দিয়ে, ওনার একজন সহযোগী ছিল সলিল দত্ত বলে, তাকে বললো তুমি এক্ষুনি এদের নিয়ে ভুবনেশ্বর চলে যাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, হোটেলে থাকবে। সেই রাত্রে রাত্রেই তারা ভুবনেশ্বর চলে গেল। ভুবনেশ্বর থেকে পরের দিন ওই সলিল দত্ত টুডুকে ফোন করে জানালো যে দাদা এখানে থাকা মুশকিল। বলে কেন? বলে এই যে হোটেলের ম্যানেজার এই ইস্টবেঙ্গলের মানে সমর্থক, কট্টর সমর্থক, সব খবর দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। বললো তাহলে একটু কাজ করো, এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যাও, ওখান থেকে পারাদ্বীপ চলে যাও, আমি সব ব্যবস্থা করে মানে দিচ্ছি। আন্দামান পারাদ্বীপ? না, আন্দামান পারাদ্বীপ না, উড়িষ্যার পারাদ্বীপ বন্দর। আচ্ছা। ওখানে বন্দর, তো ওখানে টুটুর তখন বড় ব্যবসা ছিল পারাদ্বীপ বন্দরে, এখনও আছে। তো সেইখানে চলে যাও, ওখানে কেউ পৌঁছতে পারবে না, ওটা টুটু ঘোষের রাজত্ব। তো পাঠিয়ে দিলেন, দিয়ে সেখানেই ওরা ছিল। 2-3 দিন পর তাদের আবার আনিয়ে সই করে ছেড়ে দিলেন।
মানে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের প্রচ্ছন্ন একটা হুমকি দিয়েছিলেন, কৃষাণ ও বিকাশকে যদি পারাদ্বীপে ধরতে নিয়ে যাওয়া হয় তাহলে তিনি নাকি হাঙর খাইয়ে দেবেন। একদমই ঠিক। উনি বলেছিলেন যে ওখানে যদি কোনো যায় ইস্টবেঙ্গলের সমর্থক বা কর্মকর্তা, ও আমার লোক হাঙনের মুখে ফেলে দেবে, কাজে কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে থাকো তোমরা। আমরা যারা অডিও ভিজুয়ালে চাকরি করি তারা ক্রীড়া সাংবাদিকরা বলি বিভিন্ন আমাদের খবর লেখার জন্য টুটুবাবুকে বলতাম ডবল টু, এবং টুটুবাবুও এনজয় করতেন, বিভিন্ন ধরনের চটুল মন্তব্য করতেন ইস্ট বেঙ্গলকে নিয়ে। আপনি তো এরকম প্রচুর শুনেছেন। হ্যাঁ, সে তো ওনার সম্বন্ধে মানে মাঠে খেলা দেখতে গেলে যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হতো, তাকে দেখিয়ে তো অনেক রকম অঙ্গভঙ্গি করা হতো, চিৎকার চেঁচামি তো হতোই। তো ওটা হয়, ফুটবলে তো হয়। মানে উনি মোহনবাগানের তখন যেভাবে হাল ধরেছেন বা মোহনবাগান ক্লাবটাকে যেভাবে উনি তুলে ধরছেন, তাতে তো ইস্টবেঙ্গল লোকেদের রাগ হবেই। দেখলেই এরকম নানা রকম মন্তব্য করতো ওরা, ওটা হয়ে থাকে, উনি গায়ে মাখতেন না। আচ্ছা, চিমা ওকেরিকে নিয়ে আসা এটা মোহনবাগানের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। ভারতীয় ফুটবলের প্রথম বিদেশি কোনো ফুটবলারের আগমন, সেটাও টুটুবাবুর হাত ধরে। আপনি বিষয়টাকে ওই সময়টা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন। কীভাবে তিনি ম্যানেজ করেছিলেন ধীরেন্দ্রকে, যতটুকু বলতে পারেন আপনি? না, উনি চেয়েছিলেন যে মোহনবাগান ক্লাবটা মানে খেলাতে, ফুটবলে সব জায়গাতেই চ্যাম্পিয়ন হোক। সেটা করতে গেলে কিছু বিদেশি প্লেয়ারের দরকার, খেলানো দরকার, এটা উনি বুঝেছিলেন। কিন্তু সেটা ধীরেন্দ্রের আমলে বিদেশি খেলানো যেত না। তো সেই নিয়মটা উনি জোর করে ভাঙলেন, চিমা ওকেরিকে নিয়ে এলেন, নিয়ে এসে খেলালেন। একটা নিয়ম উনি ভাঙলেন, কিন্তু তার ফলে কি দেখা গেল যে মোহনবাগান আরও অনেক উন্নত করলো খেলায়, এটাই। সুব্রতবাবু, একটা বিষয় আপনাকে বলতেই হবে, যেমন হচ্ছে লাস্ট যে কয়েক বছর আই লিগ মোহনবাগানের দুবার চ্যাম্পিয়ন হওয়া টুটু বসু অন্যতম উদ্যোক্তা ছিলেন। কিন্তু এটাও ঠিক, মোহনবাগানের মতো একটা টিমকে আই লিগে খেলানো প্রচুর খরচা, তার কাছেও একটা অসম্ভবের জায়গায় চলে যাচ্ছিল ধীরে ধীরে। তারপর আইএসএল এর সংযুক্তিকরণ, সেটা নিয়েও টুটুবাবুকে বিভিন্ন ধরনের বাঁকা মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ময়দানে হজম করতে হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে একটা লোক বয়স বাড়লেও প্রত্যেকটা হার্ডেলকে টপকে যাচ্ছিলেন। এই যে জীবনী শক্তিটা, এইটাকে আপনি কিভাবে স্যালিউট করবেন বা এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এরকম জীবনী শক্তি কিন্তু সবার থাকে না। সত্যিই তাই, আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি তো। এত বহুমুখী মানে ভার্সেটাইল লোক, মানুষ আমি খুব কম দেখেছি। ওনার মধ্যে অনেক রকম গুণ ছিল, আর ওনার পরিচিতিও ছিল প্রচুর। কাজে উনি আর ক্লাবটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, মোহনবাগান ক্লাবকে। ক্লাবের দুর্দশায় এরকম আছে, উনি নিজের ফিক্সড ডিপোজিট থেকে ভেঙে টাকা দিয়েছেন। ওই যখন AIFF একটা পানিশমেন্ট করেছিল টাকা, সেটা 2012 সালে। 2012 সালে, সেই টাকাটা উনি নিজের অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে দিয়েছিলেন। আমরা একেবারে এই সাক্ষাৎকারের শেষ পর্বে চলে এসেছি। টুটুবাবুর জীবনে সম্পাদেবী যেরকম একটা বড় অধ্যায়, ঠিক সেরকমভাবে বড় অধ্যায় হচ্ছেন প্রয়াত অঞ্জন মিত্র। এই অঞ্জন মিত্রর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুতা, ধীরেন্দ্রের সময় ক্লাব নিজের হাতে নেওয়া, অঞ্জন মিত্রের সঙ্গে ক্লাব চালানো, অনেক বছর বন্ধুতার পরে অঞ্জন মিত্রর সঙ্গে বিরোধিতা, 2018 সালের নির্বাচন, শেষ দিকে আবার দুই বন্ধুর কাছে আসা, গোটা যে ফেজটা আপনি সাক্ষী। অঞ্জন মিত্রর সঙ্গে তার সম্পর্ক, ওঠানামা, এই ফেজটাকে আপনি কীভাবে দেখেছেন টুটুবাবুকে, যখন তার সঙ্গে অঞ্জন মিত্রের দূরত্ব তৈরি হয়েছিল? তিনি কি কষ্ট পেতেন, কতটা কষ্ট পেতেন? হ্যাঁ, কষ্ট তো পেতেননি, কারণ আমি দেখেছি অভিন্ন হৃদয় বন্ধু বন্ধু ছিলেন ওরা দুজন। একদম সে হাওড়ার স্কুল থেকে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে বড় হয়ে ওঠা, তারপরে তো মোহনবাগান ক্লাব সবাই জানে। কিন্তু যখন এই দূরত্বটা সৃষ্টি হয়েছিল, অবশ্যই ওনার মন তো ভেঙেছিলই, খুব কষ্ট পেতেন। তো যাই হোক, এটা জানি না এটা কি করে হয়েছিল, কেউ করিয়েছিল কি না, বা দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল, তাতে উনি এইটা মেনে নিতে খুব কষ্ট পেতেন। তো যাই হোক, পরে তো আবার সেটা মিলমিশ হয়ে গেছিল। কোথাও গিয়ে সম্পাদেবীর চলে যাওয়াটা তাকে আরও অনেক বেশি অসুস্থ করে তোলে, শারীরিক এবং মানসিকভাবে। একদমই তাই। বৌদির সঙ্গে ওনার বন্ডিংটা অত্যন্ত ভালো ছিল। তো বৌদি চলে যাওয়াটা ওনার জীবনে একটা বড় ক্ষতি।
উনি সবসময় এইটা ফিল করতেন, আমাদের বলতেন যে বৌদি চলে যাওয়াতে আমার সব কিছু চলে গেছে। কারণ বৌদি ওনাকে সব রকমভাবে সব দিক থেকে সাহায্য করতেন। মানে একজন আদর্শ সহধর্মিণী ছিলেন দাদার। তো সেইটা চলে যাওয়ার পর উনি এটা খুব ফিল করতেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেটাও ওনার স্বাস্থ্যেতেও এটা প্রতিফলিত হলো, স্বাস্থ্যও ভাঙতে শুরু করলো। ওইটাই শুরু। তারপর থেকে আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেলেন, আর রিকভার করতে পারলেন না। এটা সত্য, টুটুবাবু নেই, কয়েক ঘন্টা হয়ে গেছে এবং এইভাবেই সময় পেরিয়ে যাবে। সত্যিই কি ৩৭ বছরের সম্পর্ক এইভাবে ভেঙে যায়? মানুষটা না থাকলেও তো মনের একটা আদান প্রদান থেকেই যায়। না, কখনোই এই সম্পর্ক ভাঙা সম্ভব নয়। যেমন যেদিন উনি অসুস্থ হলেন, আমি হাসপাতালে নিয়ে গেলাম আমরা, সেই দিন রাত্রে আমি কিছুতেই ঘুমাতে পারিনি। বারবার ওনার পুরনো কথা, ওনার নানা রকম ঘটনা এইসব মাথার মধ্যে ঘুরতে থাকছিল। আমি সারা রাত ঘুমোতে পারিনি। তো এটা একটা তো আত্মিক বন্ধন ছিল ওনার সঙ্গে আমার। তো এর থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আর আমি ওনার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি, অনেক শিক্ষা পেয়েছি। আর এটা আমার কাছে একটা বিরাট ক্ষতি চলে যাওয়াটা। কিন্তু আসা যাওয়া তো আমাদের জীবনের নিয়ম, তাই যাওয়াটা মেনে নিতে হয়েছে। কিন্তু আমার মনে সবসময় ওনার স্মৃতি থাকবে। মোহনবাগানের বটবৃক্ষ প্রস্থানের পথে, অনন্তের দিকে টুটুবাবু চলে গিয়েছেন। কোথায় চলে গিয়েছেন আমরা কেউ জানি না। সেই ধোঁয়াটা কোথায় বিলীন হয়েছে আমরা শুধু ধোঁয়া উঠতে দেখেছি। ধোঁয়াটা কোথায় গিয়ে থেমেছে সেটাও আমরা জানি না। কিন্তু টুটুবাবুর লেগাসি মোহনবাগান কেন, বাংলার ফুটবল, তার পরিবার, তার আত্মসহায়ক বা তার ছোট ভাই সুব্রতবাবু সবার সঙ্গে একই রকমভাবে রয়েছে এবং থেকে যাবে। পেছনে ছবিটা দেখছেন 78 নট আউট, লেখা থাকবে 78 নট আউট, কিন্তু টুটুবাবুর ইনিংসটা সত্যি নট আউট। কিছু কিছু মানুষ মরেও মরেন না, মানুষের মধ্যে জীবিত থাকেন তার কাজ দিয়ে, তার ভাবনা চিন্তা দিয়ে। এক্সট্রা টাইম বাংলার এই বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ সাক্ষাৎকারটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে বেশি করে শেয়ার করুন, আপনাদের কমেন্ট জানান এবং এখনও পর্যন্ত এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।